স্টাডি টেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর 6.1 মানে যে চক্রবৃদ্ধি সুদ করাচ্ছিলাম সেটাই পরপর করাচ্ছি। এর আগে পর্যন্ত যে ম্যাথসটা করেছি সেটা হচ্ছে 10 এরটা, এখন 11টা থেকে করাবো। আমি বলেছিলাম যে এখানে যে ক্যালকুলেশনটা আছে সেটা তোমাদের একটা ট্রিক্সে শেখাবো, আর এই অঙ্কটা নিয়েও অনেকটা বলবো। 10 এর অঙ্কটা নিয়ে সেটা ভালো করে শুনে রাখো। ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.studytest.in, আর আমাদের যে অ্যাপটা আছে সেটা হচ্ছে স্টাডি টেস্ট। কোথায় পাবে? প্লে স্টোরে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর তোমরা সমস্ত কিছু মানে সমস্ত ভিডিও ওখানে একবারই পেয়ে যাবে। ঠিক আছে, দুটো লেফট সাইডে কর্নারে দেখবে দুটো ভাগ আছে, একটা হচ্ছে একাডেমিক, একটা কম্পিটিটিভ। তুমি যেহেতু একাডেমিক থেকে বিলং করো, একাডেমিকটা ক্লিক করবে, সমস্ত রকম ভিডিওগুলো চলে আসবে বিভিন্ন রকম বোর্ড ওয়াইজ, আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যা স্টুডেন্ট গুলো আছে নিজেদের বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দেবো। স্টাডি টেস্ট খুব ভালো একটা অ্যাপ, সকল টিচাররা মানে সেরা টিচাররা খুব ভালো কনসেপ্ট নিয়ে খুব সুন্দরভাবে অঙ্কগুলো নিয়ে এসছে। ঠিক আছে, এদিক ওদিক কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, পুরো জিনিসটাই একটাই প্ল্যাটফর্মে। এখনকার ডেটে যেটা প্রবলেম হয় যে আজকে অমুক টিচারের অমুক টাইম, অমুক টিচারের অমুক টাইম, 7টা সাবজেক্টে 14টা টিচার নিয়ে বসে রেখেছো, শুধু টিউশন যাচ্ছ আর আসছো, প্রচুর পরিমাণে সময় নষ্ট হচ্ছে। সেই সময়টা কিন্তু আর নষ্ট হবে না, একবারে পাবে। আর এটা একটা সুবিধা কি, তোমার যখন সময় হবে তুমি তখন দেখে নিতে পারবে। স্যারের শিডিউল অনুযায়ী তোমাকে ক্লাস করতে হবে না, তোমার শিডিউল অনুযায়ী ক্লাসটা তুমি দেখে নিতে পারবে। এটা হচ্ছে একটা বিশাল বড় বেনিফিট, যেটা আজকের ডেটে সময়টাকে বাঁচায়। আর সময় বাঁচাতে পারলে সে কিন্তু অনেক এগিয়ে যাবে। ঠিক আছে, চলো এত কথা বলে লাভ নেই, আস্তে আস্তে আমরা আমাদের নিজের অঙ্কতে চলে আসি। আমি কি বললাম, যে অঙ্কটা শেখাবো সেটা হচ্ছে ক্যালকুলেশনটা কিভাবে আমরা তাড়াতাড়ি করব, যে ক্যালকুলেশনটা এখানে আটকাবে। সবাই বলে স্যার চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কিন্তু খুব কঠিন লাগে। কঠিন তার একটাই কারণ, সেটা হচ্ছে তার ক্যালকুলেশনটাতে খুব ভুল হয় এবং ক্যালকুলেশন করতে অনেক সময় লাগে বলে সে বলে যে আমার চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করতে অনেক সময় লাগে। কিন্তু আমার ক্লাসটা করার পর তুমি বুঝতে পারবে যে সব থেকে সোজা অনুশীলনী স্যার চক্রবৃদ্ধি সুদই লাগছে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসই শেষ কথা। যদি প্র্যাকটিস না করবে তাহলে কিন্তু কি সোজা কি কঠিন সবই একই লাগবে। প্র্যাকটিস যত করবে, প্রথমবার প্র্যাকটিস করবে 20% বুঝবে যে কি হলো ব্যাপারটা, দ্বিতীয়বার করবে 40%, তৃতীয়বার করবে, যত প্র্যাকটিস করবে তত এই অঙ্কগুলো সম্পর্কে মানে শুধু এই অঙ্ক না, যে কোনো অঙ্ক সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হবে। আর মানে অনুশীলনের মাধ্যমেই কিন্তু অধ্যয়ন হয়, মানে যত অনুশীলন করবে সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা তুমি নেবে সেটাই কিন্তু তোমার কাজে দেবে, সেটা পরবর্তী অঙ্কগুলো তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, চলো অঙ্কটা শুরু করা যাক। কি বললাম, যেমন হচ্ছে আমি এখানে একটা ক্যালকুলেশন করেছিলাম যে 107.5 কে 107.5 দিয়ে গুণ করব। কি করে করব তার আগে আমি জানি যে 25 গুণ করলে কত হয়, মানে 5 5 এ 25 আর এটার সাথে 1 যোগ করে দাও, নিয়ে গুণ করে দাও, মানে 625। স্যার বুঝতে পারলাম না, মনে হতে পারে। আমার দেখা আছে 35 5 5 এ 25, এটার সাথে 1 বাড়িয়ে দাও, মানে 3টা 4 হয়ে গেল, তাহলে 3 4 এ 12 25। ধরো 45 গুণ দিচ্ছে, 5 5 এ 25 আর এটার সাথে 1 বেড়ে যাবে, মানে 20 25। যদি 85 গুণ দেয় কি করব, 5 5 এ 25, এটার সাথে 1 বেড়ে যাবে, মানে 8 9 72 25। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, পুরো জিনিসটা মুখে মুখে করবে। ঠিক আছে, যেমন তোমাকে সাপোজ দিল 75 গুণ করতে, তাহলে 5 5 এ 25, 7 8 এ 56, মানে এটার সাথে 1 বাড়িয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে যদি এরকম গুণ থাকে তাহলে 5 5 এ 25, এটা 1 বেড়ে যাবে। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, এবার মাঝখানে যে জিরোর গুণগুলো ছিল সেই গুণগুলো কি ছিল, 6 দুগুণে 12, সরি 6 6 36 আর 6 দুগুণে 12, 1 1 1। যদি 107 গুণ থাকে, 7 7 49, 7 দুগুণে 14, 1 1 1। তার মানে আমি কি বলতে চাইছি, বলতে এটাই চাইছি যে 7 7 49, 7 দুগুণে 14। এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি এগুলো কি একই সংখ্যা থাকলে গুণ হবে? যা কিছু থাকতে পারে, মাঝে জিরো থাকতে পারে। এটারও আরো বড় রুলস আছে যে এটা গুণ করে যোগ করতে হয়, সেগুলো আস্তে আস্তে শিখবে। যদি কোনো জিনিস ইজি ভাবে কেউ বলে তাহলে সেটা ইজি লাগে, যদি কঠিন ভাবে বলে তাহলে কঠিন লাগে। আগে ইজিটা শেখো,
ঠিক আছে, কনফিডেন্সটা বিল্ড হোক, তারপরে দেখবে ধীরে ধীরে রেডি হয়ে যাবে। যেমন আমি কি বললাম, যদি আমরা 107 আর 108 গুণ করি, 7 8 কত হয় 56, 7 8 কত হয় 56, 8 আর 7 কত হয় 15, 1 1 1। তার মানে নিয়মটা কি শেখাচ্ছি, প্রথমে গুণ করতে হবে, মাঝখানে 0 থাকবে, এটাই রুলস, এদিকে 1 থাকতে হবে, 2 থাকলে আবার আলাদা রুলস হয়ে যাবে। 7 8 56, 8 আর 7 15, 1 1 1। যেমন এরকম আছে 109 আর 108 যদি গুণ করতে দেয়, তাহলে 8 9 72 যোগ করব 8 এর সাথে 17, 1 1 1। ঠিক আছে, মনে মনে বলো, আমার সঙ্গে সঙ্গে বলো, যদি 105 আর মনে করো 106 দিল, কি করে গুণ করবে, 5 6 30, 6 5 11, 1 1 1। একবার গুণ করছি, একবার যোগ করছি। ঠিক আছে, আর একটা ট্রিক্স কি শিখলাম, যে একই সংখ্যা শেষে 5 আছে, মনে করো 25 25 যেটা বলেছিলাম, 5 5 এ 25, আর এটার সাথে 1 যোগ করে গুণ করে দেবো, মানে 625। তাহলে দুটো জিনিস একসাথে করব। ঠিক আছে, দুটো জিনিস কি করব, একসাথে করব। এই অঙ্কটাতে 107.5 কি রকম, আমি যে গুণটা তাড়াতাড়ি করেছিলাম, কি করে দাও, ফার্স্ট হচ্ছে রুলসটা হচ্ছে, যখন 5 থাকে এরকম, তাহলে আমরা কি করি, যদি 5 আছে, সাপোজ এটা নেই, এটা নেই, 5 আছে, তাহলে 5 5 এ 25, তাহলে বললাম এখানে যা থাকবে 1 বাড়িয়ে দাও। তাহলে 1 বাড়িয়ে দেওয়ার পর গুণ করতে হবে এটা তোমাকে। তো এইটা গুণের নিয়মটা কি, 7 8 এ 56, 8 আর 7 15, 1 1 1। ঠিক আছে, যদি সাপোজ এরকম থাকলো 1085 কে 1085 দিয়ে গুণ, মাথা খারাপ হয়ে যাবে গুণটা করতে গেলে, কিন্তু কত ইজিলি হয়ে যাচ্ছে, 5 5 এ 25, এটা 1 বাড়িয়ে দাও। এবার এটা গুণটা করবো, মনে করো 5টা নেই, 8 9 72, 8 আর 7 9, 8 আর 9 17, 1 1 1। তাহলে এটা হবে গুণফলটা, 85 85 গুণফল করলে এটা হবে, কত ইজিলি বেরিয়ে যাচ্ছে, তাই না? তো এখানে দুটো অঙ্ক আছে, এই গুণটাতে কাজে দেবে, সেটা হচ্ছে 10 এরটা, আর কোথায় পাবো আমরা এই গুণটা, সেটা হচ্ছে 1 এরটা। ফার্স্টে 1 এরটাতে যদি এত কিছু শেখাতাম, পরের অঙ্কগুলো দেখতেই না, বলতে বাবা কি কঠিন অঙ্ক, দরকার নেই আমার। ওই জন্য আগে অঙ্কগুলো শেখালাম, কনসেপ্টটাকে তৈরি করলাম, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে সিঁড়িতে চড়াচ্ছি, একদম উঁচুতে নিয়ে যাবো। ঠিক আছে, ধাক্কা ফেলবো না, চিন্তা নেই, মানে ধাক্কা দিয়ে ফেলবো না। ঠিক আছে, ধরেই রাখবো যতক্ষণ না শিখছো। এবার এখানে যে অঙ্কটা করেছিলাম, যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, এটাও খুব, যদি এমসিকিউ তে দেয়, এটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। কিরকম বেরিয়ে যায়, আর এটা বলে দিই কনসেপ্ট কি রকম। মনে করো যদি আসল পি, সময় হচ্ছে টি, ঠিক আছে, 2 বছর আছে, 2 বছরের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, আর বার্ষিক সুদের হার হচ্ছে আর। তাহলে আমরা সিআই মাইনাস এসআই কি পাচ্ছি, সিআই মাইনাস এসআই, মানে সিআই মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। তো পি ইনটু 1 প্লাস আর বাই 100, 2 বছরের। ঠিক আছে, 2 বছরের কিন্তু এটা 2 ইয়ার্স। 3 বছরে কিন্তু এটা হবে না, 3 বছরে আবার একটু আলাদা নিয়ম। কি শেখাচ্ছি, যে স্যার এটা কি দেখাচ্ছে, যে অঙ্কটা যদি এমসিকিউ তে আসে, তাহলে তাড়াতাড়ি কি করে করবে, আর সূত্রটা কোথা থেকে আসছে সেটাকে শেখাচ্ছি, তারপর অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, 2 মাইনাস পি আর মাইনাস পি ইনটু টি ইনটু আর বাই 100। তাহলে এখানে কত দাঁড়ালো, পি 2 বছরে করলে a স্কয়ার প্লাস 2ab মানে 2r প্লাস b স্কয়ার মানে r স্কয়ার বাই, সরি 100 ছিল, 10,000। এটা হলো ফর্মুলাটা, কোনটা, এই ফর্মুলাটা। তারপর আসছে পি, ঠিক আছে, আর এখানে কি আসছে, পি টি আর বাই 100। তাহলে এখানে করলে কত হবে, পি প্লাস 2pr বাই 100 প্লাস এখানে কি দাঁড়াচ্ছে, পি আর স্কয়ার বাই 100 স্কয়ার মাইনাস পি, আর মাইনাস পি টি আর বাই 100। তার মানে দেখো এখানে পি আর পি ক্যান্সেল আউট হয়ে গেল, 2pr, এখানে যদি বছরটা 2 বসাই,
তাহলে এখানে 2pr আসছে, যদি এখানে 2 বসাই তাহলে 2pr আসছে, তাহলে 2pr আর 2pr বাই 100 কেটে গেল, তাহলে শুধু রইল কি যে ডিফারেন্সটা, যে পার্থক্যটা সেটা রইল কি p মানে আসল আর r বাই 100 তার স্কয়ার। এটা হলো ফর্মুলাটা, ঠিক আছে। দু বছরের ক্ষেত্রে ফর্মুলাটা কি পেলাম, p r বাই 100 তার স্কয়ার। এবার তোমাকে বলছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। p মানে দেওয়া আছে কত, 10 এর অঙ্কটা। p মানে কত দেওয়া আছে, 12,000 টাকা, ইনটু r মানে কত দেওয়া আছে 7.5%, তাহলে 7.5 ইনটু 7.5 বাই 100 ইনটু 100। এবার এটাতে তোমার একদম ডাইরেক্ট বেরিয়ে যাবে কত আনসারটা হবে। এটা উঠালে নিচে 10, এটা উঠালে নিচে 10, এই যদি তুমি কাটো 3, এটা কাটলে 4, এটা 3, এটা কাটলে 4, একটা দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে হচ্ছে 30, ঠিক আছে, এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে হচ্ছে 15, তাহলে 9 15 কত হয় 135 বাই 2 মানে 67 টাকা 50 পয়সা ইনস্ট্যান্ট বেরোবে। এই যে সূত্রটা যদি ডাইরেক্ট লিখে দিতাম যে ডিফারেন্স ইকুয়াল টু p ইনটু r বাই 100 তার স্কয়ার, এটা ডাইরেক্ট বসিয়ে যে কোনো অঙ্ক নেমে যাবে। যদি কখনো সময় না থাকে আমরা জানি গুলো লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কোথা থেকে এলো আগে কনসেপ্টটা বুঝতে হবে, তারপরে স্পিডে কি করে করতে হবে সেটা দেখালাম। তো এটা তোমার কোথায় কাজে দেবে, রাফে কাজে দেবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের দুটো মেইন জিনিস শিখলাম, একটা কি, একটা হচ্ছে ট্রি মেথডে কিভাবে অঙ্কটা তাড়াতাড়ি না হবে। তাহলে উত্তরটা যদি তুমি জানলো, এখানে তো মেইন প্রবলেম ক্রিয়েট কি করছে, ক্যালকুলেশনটা পরীক্ষা হলে কি করে করবে, রাফে ওইভাবে করবে, তুমি উত্তরটা এখানে বসিয়ে দেবে, হয়ে গেল। আর এটাতে তাতে কি করবে, এটা এইভাবে করবে। তাহলে এই 10 এর অঙ্কতে আমরা দুটো জিনিস শিখলাম, যে 107.5 107.5 গুণটা কিভাবে করব, যেটা একের অঙ্কটা তো কাজে দেবে। আরটা কি শিখলাম, যে যদি দুটো চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স দেওয়া থাকে সেইটার থেকে কিভাবে ডাইরেক্ট অঙ্কটা নামে। সূত্রটা, এই শর্ট রুলটা কোথায় পেলাম, কেন শর্ট রুলটার উৎপত্তি সেটাও দেখলাম। একটা যদি ভালো মানে বোঝার ক্ষমতা কারো থাকে, সে বুঝতে পারবে যে স্যার যেটা লেখালেন সেটা কিন্তু ডাইরেক্ট লেখালেন না, মানে যদি কাউকে বুঝিয়ে দেওয়া যায় এটা কিভাবে আসছে, তার মনে রাখতে বেশি সুবিধা হয়, এই জন্য এটা এইভাবে করা, ঠিক আছে। তাহলে অঙ্কটা আগে ক্লাসে করে দিয়েছি, এই ক্লাসে দেখালাম যে অঙ্কটা কিভাবে তাড়াতাড়ি করা যায়, মাথায় রাখবে। চলো এবার আমরা আসি সেম অঙ্ক হচ্ছে 11টা, 10টা করালাম, 11টা তোমার জন্য ছেড়ে রাখলাম, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের পার্থক্য নিজে বার করবে। এবার আমরা চলে আসি 12টাতে। এই যে একই প্যাটার্নের একটা করাচ্ছি, একটা বাদ রাখছি, এই অঙ্কগুলো করে দেবো, খালি তোমার জন্য কিছুদিন বাদ রাখলাম, পরে দেখবে আবার যে যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো আলাদা করে চলে এসছে, তাতে সেটা যতই সোজা অঙ্ক হোক না কেন আমি কিন্তু পর পর করিয়ে দেবো, ঠিক আছে। কতটা করাবো, 12টা। 12টা কি বলেছে, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এত টাকা, তাহলে টাকার পরিমাণটা নির্ণয় করো। তো ধরি আসল সমান p টাকা, আসল সমান কি p টাকা, বার্ষিক সুদের হার কত, ব্র্যাকেটে 8 সমান হচ্ছে কত পার্সেন্ট দেওয়া আছে, 9%, 12টাই করছি তো 9%, হ্যাঁ ঠিক আছে। আর চক্রবৃদ্ধি সুদ সময় কত দেওয়া আছে, 2 বছর। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত, 129 টাকা 60 পয়সা, ঠিক আছে। আর সময় কত দেওয়া আছে, 2 বছর। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, p into 1 plus r by 100 to the power n
মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর মাইনাস সরল সুদ হচ্ছে পি ইন্টু টি ইন্টু আর বাই 100 সমান কত হবে 129 টাকা 60 পয়সা। ঠিক আছে, এবার ভ্যালুগুলো বসাচ্ছি। পি বসালাম 1 প্লাস আর মানে কত 9 বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস পি, এখানে পি টি মানে কত 2, আর মানে কত 9 বাই 100 সমান কত হবে 129 টাকা 60 পয়সা। তাহলে এখানে কত হচ্ছে পি ইন্টু 109 তার স্কয়ার মাইনাস পি মাইনাস এখানে কত হবে 18 পি বাই 100 সমান কত হবে 129 টাকা 60 পয়সা। এটা করলে কি হবে, এদিকে করছি, এটা মানে হচ্ছে 118 81 118 81 কি করে হচ্ছে যে 109 কে 109 দিয়ে গুণ করলে কিসে গেল 9 9 81 একবার গুণ একবার যোগ 9 9 18 1 1 1, ঠিক আছে, উদ্দেশ্য গেল না মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ হচ্ছে 18 পি বাই 100 সমান কত হবে 129 টাকা 60 পয়সা। তো 10000 হচ্ছে লসাগু, এখানে কত হচ্ছে 181 পি মাইনাস 10000 পি মাইনাস 1800 সমান হচ্ছে 129 টাকা 60 পয়সা। তাহলে এখানে দেখো 11881 থেকে যদি 10000 বাদ দিই তাহলে 1881 থেকে 1800 বাদ দিলে 81 পি বাই 10000 সমান হচ্ছে 129 টাকা 60 পয়সা। তাহলে পি সমান কত হবে 129 টাকা 60 পয়সা ইন্টু 10000 বাই 81, ওঠালাম নিচে হচ্ছে 100, 0 0 কেটে গেল, 81 দিয়ে কাটলে 1 আর 6 মানে হচ্ছে কত রইল 1600, 1600 কটা শূন্য রয়েছে 2 3 16,000 টাকা। এবার এটা শর্টে শেখাবো কিভাবে হচ্ছে, ঠিক আছে, এটা শর্টে করলে দেখা যাচ্ছে যে কিভাবে এটা তাড়াতাড়ি করবো, দেখো এটা হচ্ছে নরমাল কনসেপ্ট। এবার আমরা কি শিখলাম, ডিফারেন্স ইকুয়ালস টু পি ইন্টু আর বাই 100 তার স্কয়ার। ডিফারেন্সটা আছে কত 129 টাকা 60 পয়সা, পিটা বের করতে হবে, আর মানে কত 9 বাই 100 তার স্কয়ার, তাহলে 129.6 পি ইন্টু 81 বাই 10000, পি সমান কত হচ্ছে 129.6 ইন্টু 10000 বাই 81, একই ক্যালকুলেশন এলো, একই ক্যালকুলেশন আসলে উত্তর কত হবে 16000 টাকা। তাহলে এই ফর্মুলা দিয়ে অঙ্কটা নেমে যাবে, শর্ট ট্রিক্স। আর নরমালি 2 বছরের ক্ষেত্রে, বারবার বলছি এটা কিন্তু 2 বছরের ক্ষেত্রে বুঝে, 3-4 বছরের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে, 3-4 বছরের ক্ষেত্রে আবার রুলসটা অন্যরকম হবে। চলো এটা বুঝি। তেরোটা কি বলেছে, বলছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত। আবার একই অঙ্ক, তাহলে ধরি আসল সমান 1 টাকা, কত পার্সেন্ট হারে আছে 10%, তাহলে বার্ষিক সুদের হার কত 10%, আর কি আছে সময় কত
চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর্গত 930 টাকা। যেহেতু না, এটা অতএব না যেহেতু হবে, ঠিক আছে। অতএব আমরা প্রশ্ন অনুসারে কি বলতে পারি যে p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস p, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর মাইনাস p t r বাই 100 এটা হচ্ছে সরল সুদ, ইকুয়ালস টু কত হবে 930। তো p মানে p, 1 প্লাস r মানে কত হচ্ছে 10 বাই 100 n মাইনাস p, আর এখানে p t মানে হচ্ছে 3, r মানে 10 বাই 100 সমান 930। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো ভ্যালুগুলো পুট করলাম 3 বছরের ক্ষেত্রে। এবার p মানে কত, এটা মানে করলে হচ্ছে 10 লসাগু 110 মাইনাস p, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা বেরোচ্ছে, এটা সরল সুদ 30p বাই ইকুয়ালস টু 930। এখানে করলে কত হবে p 11 কিউব বললাম মুখস্থ করতে, 1 থেকে 15 কিউব, 11 কিউব হচ্ছে 1331 বাই 1000 মাইনাস p, আর এখানে হচ্ছে 30p বাই 100 ইকুয়ালস টু 930। এবার করলে কি হবে, এটা হচ্ছে 100 লসাগু 1331p মাইনাস 1000p, আর মাইনাস এটা করলে কত হচ্ছে 1331 না 300p সমান 930। তাহলে এখানে কত হবে 1331 থেকে 1000 বাদ দিলে 331, তাহলে 31p বাই 1000 সমান হচ্ছে 930। তো p সমান কত হবে 930 ইনটু 1000 বাই 31, মানে 30000 হবে, 30000 হবে তোমার আসলটা। কি করলাম এখানে, এখানে p মানে আসল 10% 3 বছর, এখানে যখন করলাম 1331, এখানে যেটা কাজে দেবে সেটা বললাম 1 থেকে 15 অবধি কিউবটা মুখস্থ করবে, তাহলে কিন্তু এটা ইজিলি বেরিয়ে যাবে। তারপরে এটা আমরা কি করব, ফর্মুলা করে দিলাম, এটা চক্রবৃদ্ধি সুদ, এখান থেকে একবারে দেখো 1331, এটা হচ্ছে 30p 1000 হয়ে গেল। উত্তরটা অবশ্যই কিন্তু লিখবে, উত্তরটা কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে। এবার কি বলেছে, বলছে 14টা অনেকভাবে করানো যায়, চলো এটা মুছে দিলাম। চোদ্দটা কি বলেছে, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 7% ও দ্বিতীয় বছর 8% হয় তবে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে বার্ষিক কত পার্সেন্ট, প্রথমে 7 তারপরে 8, বার্ষিক 7% হারে 6000 টাকা সমূল চক্রবৃদ্ধি কত হবে, তাহলে 6000 টাকা তো সুদ, আর 6000 টাকার উপর 7% হারে 1 বছরের বার করব। 6000 বার্ষিক 7%, প্রথমে 7 তারপরে 8 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 6000 প্লাস একটা দুটো শূন্য কেটে গেল 420, তাহলে কত হবে 6420 টাকা। দ্বিতীয় বছর বলেছে যে এটা হচ্ছে প্রথম বছর, প্রথম বছরে বার্ষিক, দ্বিতীয় বছরে
বার্ষিক 6% হারে 6,420 টাকা সমচক্রবৃদ্ধি কত? $6,420 প্লাস 6,420 ইন্টু 6 ইন্টু 1 বাই 100। শূন্য শূন্য কেটে গেল। 6,420 প্লাস 6 দুগুণে 12 2 4 6 24 থেকে 25 এর 5 হাতে 2 6 6 36 আর 2 38 বাই 10। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে 6,000 টাকার 7% হারে, ও তারপরে 8% হারে ছিল এটা। 8% হারে কত হচ্ছে? 8 দুগুণে 16 6 4 32 থেকে 33, ঠিক আছে, হাতে 3 6 48 আর 3 51 এত টাকা। তাহলে সমচক্রবৃদ্ধি কত হলো? 6 4 2 এটা হচ্ছে 513.6, তাহলে 0.6 3 3 9 6, তাহলে 6 9 3 3 6 এত টাকা। তাহলে 6,000 টাকা 7% হারে চক্রবৃদ্ধি সমচক্রবৃদ্ধি হবে এটা, আর 6,000 টাকার 8% হারে কত হবে? এটা হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত কোশ্চেন করছে? চক্রবৃদ্ধি সুদ হবে, দুটোকে বাদ দিয়ে দেবো, 6 9 3 3.6 মাইনাস 6,000 টাকা, তাহলে কত হবে? 933.6। তাহলে 6,000 টাকা এটা হচ্ছে 7% হারে হচ্ছে 420 টাকা, আর 8% হারে হচ্ছে কত? 513 টাকা 60 পয়সা। তাহলে টোটাল এত টাকা। তাহলে সেক্ষেত্রে সমচক্রবৃদ্ধি এত হলো, চক্রবৃদ্ধি সুদ কত হবে? 933 টাকা 60 পয়সা। ঠিক আছে, এই অঙ্কটা আরেকটা সুন্দরভাবে করানো যায়, ওটা পরের অঙ্কটা দিয়ে বোঝাবো। একই অঙ্ক দুটো প্যাটার্নে দেখাবো, যেটা তোমার সুবিধা হবে সেটা তুমি করতে পারবে, খুব ভালো করে শিখবে, কোনো অসুবিধা নেই। পরের অঙ্কগুলো আমরা আবার পরের ক্লাসে নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।